ডিসেন্ট্রালাইজ করতে হবে, আপনাকে বেসরকারি ইয়ের উপরে অনেক বেশি নির্ভরশীল হতে হবে। আমাদের রাজনীতিকে সম্মান করতে হবে। তারা যদি কোনো অন্যায় করে তাহলে তারা অবশ্যই পুলিশ করতে পারে। প্রিয় দর্শক, সময় প্রবাহের সাথে সাথে একটি বছর শেষ হয়ে যাচ্ছে, নতুন বছর সমাগত। সকলকে নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে শুরু করছি শীর্ষ সংবাদ। সাথে রয়েছে আমি আশরাফুল আজম খান। দর্শক, এই শীর্ষ সংবাদে আমরা মোহনার সংবাদ শিরোনাম নিয়ে কথা বলে থাকি। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাইফুর রহমান তপন, সহকারী সম্পাদক নিউ এজ, রয়েছেন ডক্টর মঞ্জুর চৌধুরী, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, এই নতুন বছরের শুরুতেই আপনাদের স্বাগত জানাই। শেষ অবধি আলোচনার সাথে আপনারা থাকবেন সে প্রত্যাশা রাখছি। আপনাদের দুজনকেই মোহনার পক্ষ থেকে, শীর্ষ সংবাদের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার। আজকে আমরা আলোচনার শুরুতে আমাদের যথারীতি সংবাদ শিরোনাম দেখতে চাই। চলুন দর্শক, সংবাদ শিরোনাম দেখে আসি। নিষ্ঠা ও পেশাদারিতে বিশ্ব নেতাদের প্রশংসা কুড়িয়েছে বিমান বাহিনী, বললেন প্রধানমন্ত্রী। আরও আধুনিকায়নে কাজ করছে সরকার। দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে দাবি খালেদা জিয়ার। এটি মিথ্যাচার, নাশকতা ঠেকাতে সরকার প্রস্তুত, মন্তব্য হাসান মাহমুদের। শ্যালা নদীতে ট্যাঙ্কার ডুবির ঘটনায় তেলের প্রভাব সীমিত, সুন্দরবন দিয়ে নৌযান চলাচল বন্ধের সুপারিশ জাতিসংঘের পর্যবেক্ষক দলের। এবং বিদায় নিতে যাচ্ছে আনন্দ বেদনায় মিশেল। 2014 সাল, নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণিল সাজ, নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, এই ছিল আজকের মোহনার সংবাদ শিরোনাম। চলুন আলোচনায় যাওয়া যাক। আমরা যে সংবাদটি দেখলাম, যে আমরা নতুন বছরের বিষয়গুলি নিয়ে কথা বলবো, একটি বছরকে বিদায় দিতে হচ্ছে আমাদের। যথারীতি সংবাদ শিরোনামে যে প্রথমে স্থান পেয়েছে নিষ্ঠা ও পেশাদারিত্বের বিশ্ব নেতাদের প্রশংসা কুড়িয়েছে বিমান বাহিনী। প্রধানমন্ত্রী একটা অনুষ্ঠানে সেটি বলেছেন এবং এটি গুরুত্বপূর্ণ বলেছেন যে বিমান বাহিনীর আধুনিকায়নের কাজ করছে সরকার। আমরা দেখছি যে এই সরকার বিভিন্ন সময়ে আমাদের যে সশস্ত্র বাহিনী তাদের আধুনিকায়নের কথা বলছেন এবং একটি গোল নির্ধারণ করেছেন, একটি সুদূরপ্রসারী পরিকল্পনা, ফোর্সেস গোল, যেটা আমরা জানি যে গোটা পৃথিবীতে এই সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন একটি রাষ্ট্রের, একটি সকল রাষ্ট্রের একটি এজেন্ডা। তো আমরা সেই এজেন্ডায় কতটা এগিয়েছি বা কি অবস্থায় আছি সেটি আজকে প্রধানমন্ত্রীর এই বক্তব্য থেকে আমরা অনুধাবন করতে পারি। সাইফুর রহমান তপন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে প্রধানমন্ত্রীর যে বলছেন যে আমাদের প্রশংসা কুড়িয়েছে বিমান বাহিনী, আপনার কোন প্রেক্ষাপটে এই প্রধানমন্ত্রী এই কমিটমেন্টটি করলেন, কমেন্টসটি করলেন বিমান বাহিনী সম্পর্কে আপনার মনে হয়? একটা বিষয় হলো যে আমাদের যে সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী, আমরা জানি যে এই বাহিনীর সদস্যদেরকে সারা পৃথিবীতে জাতিসংঘের তত্ত্বাবধানে যেখানে শান্তি কমিশনে পাঠানো হয় শান্তি রক্ষার জন্য, এবং আমাদের বাংলাদেশের অবস্থান সেখানে এখন শীর্ষস্থানীয় অবস্থান। এবং শুধু তা না, যে আগে এই সিদ্ধান্ত গ্রহণকারী যে প্যানেল ছিল, বাংলাদেশের অবস্থান সেখানে ছিল না, কিন্তু বাংলাদেশ এখন সেখানেও জায়গা করে নিয়েছে সেটা। ফলে এই যে একটা গুরুত্বপূর্ণ অর্জন, বিশ্ব প্রেক্ষাপটে একটা পদক্ষেপের ক্ষেত্রে বাংলাদেশ একটা ডিসিশন মেকিং জায়গায় যে যাচ্ছে, এটা কিন্তু আমাদের বাহিনীগুলোর যে কন্ট্রিবিউশনই হলো এখানে প্রধান। তাদের যে পেশাদারিত্ব, তাদের যে দক্ষতা এবং তাদের যে শৃঙ্খলাবোধ, সেটাই হলো এখানে গুরুত্বপূর্ণ বিষয়। তো আমার ধারণা এইরকম একটা প্রেক্ষাপটেই প্রধানমন্ত্রী এই কথাটা বলেছেন। আজকে যেহেতু বিমান বাহিনীতে তিনি গেছেন, এর আগে নৌবাহিনীর যে নৌবাহিনী, তো ফলে এখানে সেনাবাহিনীর পাশাপাশি বিমান বাহিনী এবং নৌবাহিনীও কিন্তু যেহেতু এই সমস্ত মিশনে অংশগ্রহণ করছে, এবং আমরা অনেক ঘটনাই কিন্তু জানি, যেমন হাইতির একটা ঘটনা আমরা জানি। হাইতিতে জাতিসংঘের তত্ত্বাবধানে যারা গিয়েছিল, বিশেষ করে আফ্রিকা নেশন থেকে কিছু সৈন্য সেখানে গিয়েছিল, এবং এই রিপোর্ট এসছে
তাদের আচরণ কিন্তু সেখানে এক ধরনের গণবিদ্রোহের সূচনা করেছিল। জনগণের রোষানলের মুখে কিন্তু তাদেরকে পড়তে হয়েছিল। তাদের যে নানা ধরনের মানে অপেশাদারী আচরণ শুধু বলা যাবে না, এটা হলো এক ধরনের উশৃঙ্খল আচরণ। সেটা এমনকি ধর্ষণের মতো অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে এসেছিল। সেটা বাংলাদেশের মানে সৈন্যরা কিন্তু এখন 1 নম্বরে আছে সংখ্যার দিক দিয়ে, কিন্তু একটা ঘটনাও এই পর্যন্ত কেউ এরকম কোনো দেখাতে পারবে না সেটা। ফলে এটা একটা পেশাদারিত্বের মানে দৃষ্টান্ত, এটা অনন্য একটা দৃষ্টান্ত সেটা। ফলে এই দিক থেকে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের একটা যৌক্তিকতা আছে, সার্থকতা আছে। এবং আমরা যেটা মনে করি যে একটা রাষ্ট্র যখন এগিয়ে চলে, তার অর্থনীতি যখন এগিয়ে চলে, তখন তার সাথে সঙ্গতি রেখে রাষ্ট্রের যে বিভিন্ন যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে, বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো থাকে, যে প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এবং রাষ্ট্রকে শক্তিশালী করার স্বার্থে যাদের ভূমিকা মানে গুরুত্বপূর্ণ থাকে, সেই প্রতিষ্ঠানগুলোকে মানে শক্তিশালী করতে হয় সেটা। এবং এই সরকার কিন্তু মানে ওই একটা লক্ষ্য নিয়েই কাজ করছে। আমরা সেনাবাহিনীতে দেখেছি, আমরা নৌবাহিনীতে দেখেছি, বিমান বাহিনীতে আমরা দেখছি সেটা। তো আমরা প্রত্যাশা করব যে বিমান বাহিনী কিংবা আমাদের সশস্ত্র বাহিনীর যে 3টা বিভাগ আছে, তারা সবাই যে এই যে সুনাম, বিশ্বব্যাপী এই যে সুনাম, সেই সুনাম সেটি অক্ষুণ্ণ রাখবে, তারা কাজ করবে সেটা। জি, সেটা আমাদের সকলের প্রত্যাশা। ডক্টর মঞ্জুর চৌধুরী, 43 বছর আমরা স্বাধীনতার উদযাপন করছি, আমরা পেরিয়ে গেলাম এই ডিসেম্বরে, আজকে শেষ লগ্ন আমরা। এই 43 বছরে আমাদের যে সেনাবাহিনী বলি বা সশস্ত্র বাহিনীর আমাদের কতটা সক্ষমতা অর্জন করতে পেরেছি, পেশাদারিত্বের দিক থেকে বললেন যে আমরা জাতিসংঘে আমরা প্রশংসা কুড়িয়েছি, জাতিসংঘে এখন 1 নম্বর অবস্থানে আমাদের আছে। তো এইটিকে মানে এই সেনাবাহিনীর এই ভালো ইমেজটিকে কাজে লাগিয়ে আমরা আর কিভাবে এগোতে পারি বলে আপনি মনে করেন? আর একটি বিষয় যে একসময় আমাদের রাজনীতিতে একটি এজেন্ডা প্রধানভাবে এসেছে যে সশস্ত্র বাহিনীতে ব্যয় বরাদ্দের বিষয়টি নিয়ে এক ধরনের বিতর্ক আমরা রাজনৈতিকভাবে দীর্ঘ সময় আমরা করেছি। বর্তমান সময়ে এই আধুনিকায়নের ক্ষেত্রে যে অর্থ দরকার সেটি কতটা বাংলাদেশ দিতে পারছে বলে, বা সেটি পর্যাপ্ত নয় কিনা, বা সেটি আমাদের আধুনিকায়নের কতটা ভূমিকা রাখছে? এখানে আপনার একটা জিনিস ব্যাপার আমাদের আলোচনায় আনতেই হবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এরা সারা বিশ্বব্যাপী আপনার প্রশংসা করিয়েছে পিস কিপিং এবং পিস মেকিং এ। তবে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার যেটা প্রত্যাশা যে এদের মূল কাজ কিন্তু বাংলাদেশের ভূখণ্ড, বাংলাদেশের জনগণকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করা। বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীকে সারা বিশ্ব প্রশংসা করুক। সেই সাথে আমি চাব সারা বিশ্বের অন্যান্য দেশের নেতৃবৃন্দের জন্য এদেরকে ভয় পায়। অর্থাৎ ভয় পায় বলতে কি অর্থে? অর্থাৎ বাংলাদেশকে আক্রমণ করে যেন কোন রকমের ক্ষয়ক্ষতি করে যেন তারা যেতে না পারে। অর্থাৎ একটা শক্তিশালী সক্ষমতা অর্জন, সেই সক্ষমতা সেটা অর্জন কিন্তু আমাদের প্রয়োজন। এবং আমি এটা লক্ষ্য করেছি যে আমাদের যে বর্তমান সরকার অতীতেও ওরা বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার দিকে, এবং এটা অত্যন্ত, এটা আপনি দেখুন একটা সহজ ব্যাপার নয়, এখানে অনেক ডিপ্লোম্যাসি জড়িত আছে। এখানে তারা যেমন গত আওয়ামী লীগ আমলে এখানে তারা একটা আপনার ডিস্ট্রয়ার কিনেছিল কোরিয়া থেকে। সেটাকে কিন্তু পরে দেখা গেল পরবর্তী সরকার এসে ওটাকে ডিকমিশন করে রাখছে, অথচ সেটা ছিল অত্যন্ত আধুনিক এবং ওই সময় ফ্রিগেট সেই সময় কিন্তু মিগ বিমানও কেনা হয়েছিল, যেটা বাংলাদেশের থেকে আমাদের প্রতিবেশী দেশের ভিতরেও যে আক্রমণ করার তাদের একটা ক্ষমতা ছিল। এখনো আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলতেছেন যে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে হবে, এটাকে আমাদের সাপোর্ট করা দরকার। এবং এক্সপ্লিসিট আলোচনা কিন্তু করা যায় না
যে কি অস্ত্র কেনা হবে, বাজেট কি করা হবে না করা হবে, এ বিষয়ে মনে হয় অতটা ডিটেলসে এটা মনে হয় পাবলিক ফোরামে বা সংসদে এটা নিয়ে খুব একটা ডিবেট করার খুব একটা সুযোগ আছে বলে আমি মনে করি না। তবে সবাই একটা মৌলিক নীতিতে এক থাকতে হবে। শুধু পিস কিপিং, পিস মেকিং করে আপনার প্রশংসা কুড়ালেই হবে না, সেই সাথে সাথে এই আমাদের সশস্ত্র বাহিনীকে শত্রুর আক্রমণ থেকে শক্তিশালী করতে হবে, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখা। সেক্ষেত্রে সেনাবাহিনী আকাশ, ভূমি এবং আমাদের সমুদ্র, একে প্রোটেক্ট করার জন্য যে সেনাবাহিনী দরকার সেই সেনাবাহিনী, সেই নৌবাহিনী, সেই বিমান বাহিনী আমরা চাই। এর জন্য আমার মনে হয় দল মত নির্বিশেষে সবাই সাপোর্ট থাকা উচিত। যে সরকারই আসুক সেই সরকার সেনাবাহিনীকে শক্তিশালী করার কোনো বিকল্প আমি দেখি না। এখানে আরেকটা কথা একটু ছোট করে বলা দরকার পেশাদারিত্বের প্রশ্নে, সেটা কারণ আমরা জানি যে ৭১-এ দেশ স্বাধীন হওয়ার পরে যে নানা টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আমাদের দেশটা এগিয়েছে। ৭৫-এর ১৫ই আগস্ট থেকে বিশেষ করে তার পরবর্তী সময়ে কিন্তু আমরা জানি যে বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী, বিমান বাহিনী, মানে এদের যে এটা কিন্তু পেশাদারিত্বকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। কিন্তু বর্তমান সরকারের আমলে এই প্রথমবারের মতো আমি বলবো যে সশস্ত্র বাহিনীর ৩টি বিভাগ তারা একটা নির্বাচিত সরকারের অধীনে থেকে যেভাবে কাজ করেছে, এটা কিন্তু গণতন্ত্রের জন্য একটা গণতন্ত্রের জন্য অত্যন্ত শক্তিশালী দিক। সেটা কারণ গণতন্ত্রের প্রথম কথাই হলো রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান, সামরিক বেসামরিক সমস্ত প্রতিষ্ঠান তারা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের অধীনে থাকবে। তারা সেই নির্বাচিত প্রতিনিধিদের ডিকটেশন অনুযায়ী তারা চলবে। এটা কিন্তু আমরা দেখেছি। সেটা ফলে ওই দিক থেকেও কিন্তু একটা পেশাদারিত্বের লক্ষণ আমরা দেখেছি সেটা, এবং ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে, সেটা আমরা চাই। সেটি ভবিষ্যতে অব্যাহত থাকবে, এটা আমরা মানে সংশয়হীনভাবে বলতে পারি কিনা যে পর্যায়ে আমরা আছি। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা একটু বিরতি থেকে ফিরে আসতে চাই। দর্শক, যাচ্ছি একটি বিরতিতে, আমাদের সাথে থাকবেন। কেঁদো না, মাত্র তো 2টা বছর। নিজের খেয়াল রাখিস বাবা, এটা তুই রাখ, ওখানে যা ঠান্ডা। বাবা, সালাম খালাম্মা। এটা একটু সুমনকে দিও। জি জি খালাম্মা, জি। আর এটা তোমার জন্য বাবা। প্রাণহীন এই শীতে ছড়িয়ে দিন ভালোবাসার উষ্ণতা। মেরিল পেট্রোলিয়াম জেলি, ভালোবাসার পরশে ত্বকের যত্নে। মন খারাপ, মন ভারী, মন ফাঁকা মহামারী, মন আছে মন নেই, মন মেলে এখানে। Yes, no, very, very good. Ifan Biscuit বোঝে সব মুড। অলিম্পিক এনার্জি প্লাসের জন্য ছোট্ট পাইকি ছুট। সে কি ভালোবাসে নাকি না বুঝিয়ে দিল ইশারায়। কখনো মিথ্যেও হলো মিষ্টি। 18 বছর ধরে এভাবেই বাংলার জীবন জুড়ে অলিম্পিক এনার্জি প্লাস। LCD 3D TV, তুমি থাকবে সাথে আমার প্রিয় সাথে। ক্রিস্টাল, নিখুঁত ছবির নিশ্চয়তা। আমি নিউট্রিশনিস্ট তামান্না চৌধুরী, অ্যাপোলো হসপিটালস, ঢাকা। আজকালকার ফার্স্ট লাইফের সমস্যা অনেক, অনিয়মিত খাওয়া দাওয়া, ফাস্ট ফুডের হ্যাবিট, রেজাল্ট অ্যাসিডিটি, ডাইজেশন প্রবলেম, আরো কত কি। ফ্লেভারবিহীন অলিম্পিক ডাইজেস্টিভ বিস্কিট আপনার ডাইজেশনকে ইমপ্রুভ করে। সো ইটস এ গুড সলিউশন। অলিম্পিক ডাইজেস্টিভ বিস্কিট, টেস্টি অ্যান্ড হেলদি। ভেসে যায় ভালোবাসার নৌকায়, দুঃখ
তোমায় দেব না, রাখবো হাসি খুশি, হাতটা তোমার হাতে নিয়ে চলবো পাশাপাশি, চাইবে যখনই মন ভরাবো, রং ছড়াবো হেসে তোমায় ভালোবেসে। মার্সেল টেলিভিশন, প্রতিদিন স্বপ্ন রঙিন। অলিম্পিক এনার্জি প্লাসের জন্য ছোট্ট পায়ে কি ছুট, সে কি ভালোবাসে নাকি না, বুঝিয়ে দিল ইশারায়। কখনো মিথ্যেও হলো মিষ্টি। 18 বছর ধরে এভাবেই বাংলার জীবন জুড়ে অলিম্পিক এনার্জি প্লাস। পরিবারের ব্যস্ত সদস্য ফ্রিজটি হওয়া চাই মজবুত ও দীর্ঘস্থায়ী। তাই মার্সেল ফ্রিজ তৈরি হয় উন্নত কম্প্রেসর, 100% কপার কন্ডেন্সার, হাই থিন মেটাল বডি, রাস্ট ফ্রি মডার্ন ডোর এবং ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি ব্যবহার করে। মার্সেল রেফ্রিজারেটর। আজ ও আগামীর বন্দর স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড যুক্তরাজ্য থেকে ফ্যাটিক পরীক্ষিত 50 লক্ষ সাইক্লিক লোডিংয়ে ভূমিকম্প সহনীয় স্টিল, দক্ষ লোকবল ও মানসম্মত কাঁচামালে পূর্ণ, পরিশোধিত ডিফর্ম বার, পরীক্ষিত গুণগত মান সুরক্ষায় স্থাপনার অগ্রদূত PSI believes in quality। প্রিয় দর্শক, বিরতির শেষে আবার আপনাদের সাথে করে ফিরছি শীর্ষ সংবাদে। সাথে থাকবার জন্য আবারও ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে বিমান বাহিনীর প্রসঙ্গে, আপনি সেনাবাহিনী সশস্ত্র বাহিনী বিষয়ে বললেন যে বাংলাদেশের পেশাদারিত্ব প্রতিষ্ঠিত হয়েছে সেনাবাহিনীর মধ্যে। আমরা বিভিন্ন রাজনৈতিক সংকটকালে এই সেনাবাহিনীকে দেখেছি সামনে আসবার, এটা এসেছে, তারা রাজনীতিতে অনুপ্রবেশ ঘটেছে, তাদের শাসন ঘটেছে। এখন গণতন্ত্রের একটি ব্যবস্থা বিধান প্রবর্তন করা গেছে। সাইফুর রহমান তখন আপনি বললেন যে এটি কতটা দীর্ঘায়িত হবে বলে আপনি আশাবাদী মনে করেন, আশাবাদী। আর পাশাপাশি আরেকটি প্রশ্ন যে সেনাবাহিনীকে রাজনীতির ঊর্ধ্বে আমরা রাখতে চাই, বিভিন্ন আলোচনায় দেখি, কিন্তু সেনাবাহিনীকে নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন সময় বিভিন্ন বক্তৃতা বিবৃতি করছেন, সে সম্পর্কে আপনার মতামত কি? না, এটাই হলো যে মানে এখানে যারা বিভিন্ন সময়ে, বিশেষ করে গত 5 বছরে আমরা যেটা দেখেছি বিভিন্ন মহল থেকে, এমনকি বেগম খালেদা জিয়াও তার বিভিন্ন বক্তব্যে সরাসরি তিনি সেনাবাহিনীকে মানে উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন সেটা, এবং একটা পর্যায়ে এসে তিনি মানে সেনাবাহিনীর উপর ক্ষুব্ধ হয়ে তিনি এই যে আমাদের যে শান্তি মিশনে জাতিসংঘকে যে শান্তি মিশনে সেনা সদস্যদের যাতে না নেওয়া হয়, বিশেষ করে আমি কথাটা এইভাবে বলবো যে আপনি জানেন যে র্যাবের প্রতি কিন্তু ভীষণ ক্ষুব্ধ বেগম খালেদা জিয়া, এবং উনি যখন বলেন যে র্যাবের সদস্যদেরকে শান্তি মিশনে না নেয়া, তার মানে বুঝতে হবে র্যাবের কিন্তু প্রধান কম্পোনেন্ট হলো সেনাবাহিনী থেকে আসা লোকেরা। সেটা তো এগুলো আমরা দেখেছি, সেটা এই বিষয়গুলো চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমি এখানে মানে যেটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি, একজন দর্শক আছেন, দর্শকের কথা শুনি আসছি। হ্যালো, জি ওয়ালাইকুম। দর্শক কে বলছিলেন? পরিচয় দিয়ে বলুন ছোট করে। জি জনাব মহন্ত, বলুন। আমি 2015 সালে, কিছুক্ষণ পরে 2015 সাল আসছে, আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি এবং শুভ নববর্ষ। জি, আপনাকেও শুভেচ্ছা নববর্ষে। আমার প্রশ্নটি হচ্ছে, আজকে বিভিন্ন টিভি চ্যানেলে দেখতে পেলাম যে সিআইডি সুলতানা কামাল ম্যাডাম বলছেন যে বিভিন্ন রাষ্ট্রনায়ক মানে আমাদের দেশে যেই প্রধান আসেন তারা নাকি আমাদের বাহিনীদেরকে, রাষ্ট্রের বাহিনীদেরকে দলের কাজে ব্যবহার করেন। এই কথাটি কি কতটুকু সত্য আমার কাছে এবং আপনাদের কাছে আমি এটার জন্য জানতে চাচ্ছি। এই যে কথাটি উনি বললেন এই কতটুকু সত্য? ধন্যবাদ দর্শক, আপনাকে আমরা শুনবো এই বিষয়ে মতামত। ধন্যবাদ, সাথে থাকুন। তো আমি যেটাকে গুরুত্বপূর্ণ মনে করি সেটা হলো যে মানে সেনাবাহিনীর মধ্যে দীর্ঘ প্রচেষ্টার
মানে মধ্য দিয়ে যে একটা পেশাদারিত্ব প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের উপর যেটা দায়িত্ব অর্পিত, যে দায়িত্ব, সেই দায়িত্বের মধ্যেই থাকার যে একটা মনোভাব যেটা দেখা গেছে, সেটাই আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আরো যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই বিষয়টা কিন্তু এক ধরনের ইন্টার রিলেটেড, অর্থাৎ রাজনৈতিক নেতৃত্বের সাথে কিন্তু এটা আন্ত সম্পর্কিত। রাজনৈতিক নেতৃত্ব যতটা বলিষ্ঠ হবেন, যারা সরকার পরিচালনা করবেন যতটা বলিষ্ঠ হবেন এবং জনগণের সাথে তাদের সম্পর্ক যত নিবিড় হবে, তত কিন্তু যে তার অধীনস্থ যে বাহিনীগুলো থাকে তাদের আনুগত্য কিংবা তাদের দেখা যাবে। এই জিনিসটা আমরা দেখেছি। তো ফলে মানে এরই ধারাবাহিকতায় মানে আমার আশাবাদের জায়গাটা রাখতে চান। জি, ধন্যবাদ। ছোট করে যে দর্শক মহন্ত প্রশ্ন করলেন যে টিআইবির প্রতিনিধি সুলতানা কামাল তিনি এটা মন্তব্য করেছেন প্রতিরক্ষা বাহিনীকে সরকারগুলো তাদের স্বার্থে ব্যবহার করছে। মন্তব্যটি সম্পর্কে আপনার মন্তব্য? এটা শুধু সরকার না, এটা বিরোধী দলও করে। যেমন ধরুন আজকে যে বেগম খালেদা যে একটা প্রপোজাল দিয়েছেন 7 দফা যে কিভাবে নির্বাচন হবে, সেখানে উনি বলেছেন যে সেনাবাহিনী সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে ইলেকশন পরিচালনায় সম্পৃক্ত করতে হবে। এটা সেনাবাহিনীকে সিভিলিয়ান কর্মকাণ্ডে জড়িত করার একটা উদ্যোগ বা একটা দাবি। এখানে আমাদের রাজনীতিবিদদের একটা ব্যর্থতা যে তারা সশস্ত্র বাহিনীকেও রাজনীতির ভিতরে নিয়ে টেনে নিয়ে আসেন এবং জুডিশিয়ারিকেও তারা নিয়ে এসেছেন কেয়ারটেকার সিস্টেমের মাধ্যমে, যার ফলে রাজনীতি ঠিক মতো থাকেনি। এটা অনেকটা হজবরল হয়ে গেছে। দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ইসলাম, দর্শক কে বলছেন বলুন। আমি আমার বক্তব্যের শুরুতে আমি আফিজউদ্দিন ঢাকা ক্যামেরা থেকে বলছি স্যার। জি বলুন, ছোট্ট করে। হয়তো 8 মিনিট পরে আমরা একটা নতুন বছরে পদার্পণ করব। এই নতুন বছরের পদার্পণের পূর্বে আমি সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। জি দর্শক, আমরা আশা করব যে 2015 সাল আমাদের সবার জীবনে যেন একটা অনাগত ভবিষ্যৎ বয়ে নিয়ে আসে। আর আমি একটা প্রাসঙ্গিক বিষয় বলতে চাচ্ছি। ছোট করে বলুন প্লিজ। ৭৭ সালে মহান মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে, আজকে তাদের বিচার হলে বছরের প্রথম দিন তারা হরতাল ডেকেছে। এই বিষয়টাকে আজকে আমাদের সম্মানিত অতিথিরা কিভাবে দেখছেন? জি ধন্যবাদ দর্শক, ধন্যবাদ। জি, ছোট করে আমরা দর্শকের প্রশ্নগুলো একটু উত্তর জানতে চাই। এখানে তারা হরতাল বছরের প্রথম দিনেই, আগামী বছর প্রথম দিনেই না, এই বছরের শেষ দিনও ডেকেছেন। এটা দুর্ভাগ্যজনক। তবে হরতাল মানুষ, এটা আমাদের 16 ডিসেম্বর বিজয় দিবস হরতাল ডাকার নিদর্শন বাংলাদেশে আছে। সুতরাং এটা তারা করতেই পারে, তারা এটা করে আসছে। হরতাল জনগণ, যে কোনো দলের হরতাল জনগণ প্রত্যাখ্যান করে। এটা হরতাল না, এগুলি ভয়তাল। মানুষকে ভয় দেখিয়ে বাড়ি থাকার জন্য চাপ সৃষ্টি করা হয়। এর বাইরে আমরা সময় স্বল্প, আমরা কয়েকটি বিষয় কভার করতে চাই। খালেদা জিয়া আজকে সংবাদ সম্মেলন করেছেন এবং 7 দফা দাবি পেশ করেছেন। কালকে বিস্তারিত পত্রিকা আসবে। সাইফুর রহমান তপন, নিশ্চয়ই আপনি 7 দফা দাবি জেনেছেন ইতিমধ্যে। আপনার কি মনে হয় যে এই দফার মধ্যে নতুন কি কথা আছে বা এই দফা কতটা কার্যকর, খালেদা জিয়ার আন্দোলন সংগ্রামে কতটা ভূমিকা রাখবে বলে মনে করেন? প্রথম কথা হলো যে এই দফাগুলোর কোনোটাই নতুন না। মানে গত 5 বছর এই কথাগুলো কিন্তু তারা বলেছেন। তবে একটা পার্থক্য যেটা আছে সেটা হলো যে গত 5 জানুয়ারির আগে তারা একভাবে বিশ্বাস করতেন যে নির্বাচনটা হবে না। তো ফলে তারা ওই তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টার উপরই জোর দিতেন। তারা ওইটাই একমাত্র তাদের বিষয় ছিল। কারণ তারা যেহেতু জানতেন যে কোন কোন মহল থেকে পরবর্তী সময় আমরা দেখেছি যে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে নির্বাচনটা হবে না, এবং অনেক ধরনের স্কিমের কথা আমরা জানি সেটা। তো পার্থক্যটা আমি বলছি যে এবার তিনি যখন 7 দফা দিচ্ছেন এবং সেখানে এমন কিছু সংস্কারের কথা তিনি নতুন কোন দফা এসেছে কিনা বলছেন, নতুন না, কিন্তু এই কথাগুলো এইভাবে, অর্থাৎ আমি বলবো যে অর্গানাইজড ফর্মে এর আগে কিন্তু তাদের দিক থেকে এটা বলা হয় নাই। কিন্তু বিষয়টা আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো যে যেহেতু সময়ের কাজ সময়ে করতে হয়, যেহেতু এগুলো সময়ের কাজ সময়ে হয় নাই, ফলে এখন সেই সুযোগ নাই। আমি এই কথাটা এজন্য বলবো, তিনি ওখানে আরেকটা কথা বলেছেন যে সরকার বলেছিল যে এটা নিয়ম রক্ষার নির্বাচন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন, ফলে সরকার তার কথা রাখছে না। তো আমার কথা হলো যে সরকারের সাথে তাদের কি কোনো এগ্রিমেন্ট হয়েছিল
যদি এগ্রিমেন্ট হয়ে থাকে তাহলে একইভাবে তাদের দিক থেকেও কিন্তু ওই নির্বাচনে সহযোগিতা করার কথা ছিল, যে নিয়ম রক্ষার নির্বাচনে আমরা সহযোগিতা করছি, তারা সহযোগিতা করছে, সেটা তো আমরা দেখি নাই। তারা একদম শেষ পর্যন্ত চেষ্টা করেছে প্রিজাইডিং অফিসারকে হত্যা করে, স্কুল পুড়িয়ে ধ্বংস করে নির্বাচন। এখন যদি তারা এসে বলে যে আমাদেরকে এই কথা দিয়েছিল, যে সে কথা রাখে না, এটা একটা খুব হাস্যকর বিষয় হবে। তো ফলে 7 দফার ব্যাপারে এখানে আশাবাদী হওয়ার কোনো কারণ নাই। সময়ের কাজ যেহেতু সময় করা হয় নাই, অসময়ে এসে এই সমস্ত কথা বললে কোনো লাভ হবে বলে মনে হয় না। ডক্টর মঞ্জুর চৌধুরী, এই 7 দফা দাবি পূরণের ক্ষেত্রে শুধু দাবি জানালেই তো হয় না, সেটি পূরণের জন্য সেটি বাধ্যকতা একজন আন্দোলন করতে হয়। আপনার কি মনে হয় যে বিএনপির সেই সক্ষমতা আছে, আন্দোলনের সক্ষমতা? 5ই জানুয়ারি নির্বাচন তারা ঠেকাতে পারেনি বা সেই সময় কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি। যখন সরকার একটি প্রতিষ্ঠিত অবস্থার মধ্যে আছে, 1 বছর পার করে এসেছে, ঠিক এই মুহূর্তে এই ধরনের আন্দোলন বা দফা কতটা রাজনীতির কত ভূমিকা রাখবে বলে মনে করেন? এটা একটা সাবজেক্টিভ বিষয়। অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হয়তো করতেও পারে, আবার সব জায়গায় যে তারা এটা করতে পারবে সেটা আমার মনে হচ্ছে না। যেমন ঢাকায় তারা আন্দোলন গড়ে তুলতে পারছে না। কিন্তু এই যে 7 দফাটা, এই দফাটা কি বিএনপি খুব ভেবেচিন্তে দিয়েছে এমন আমার ধারণা হয় না। তারপরে দেখুন, যেখানে মূল দফাটাই হচ্ছে যা চাচ্ছে সেটা এক ধরনের কেয়ারটেকার সিস্টেম তারা চাচ্ছেন। সেখানে বলা হয়েছে ইলেকশনের ডেট ঘোষণার দিন থেকেই সংসদ বিলুপ্ত হবে, মন্ত্রিসভা বিলুপ্ত হবে। ইলেকশনের ডেট ঘোষণা করে ইলেকশন কমিশন, এবং সেটা 1 মাসের মধ্যে ইলেকশন হয়ে যায়। অর্থাৎ ইলেকশনের যেদিন ইলেকশন হবে তার 1 মাস আগ পর্যন্ত এই গভর্নমেন্ট কিন্তু থাকতে পারবে, এবং তারা নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে বলছেন। সুন্দর কথা, কিন্তু এই গভর্নমেন্ট তো থাকতেছে, নতুন কোনো গভর্নমেন্ট আসতেছে, এই গভর্নমেন্টের আন্ডারে ইলেকশন কমিশন আপনার পুনর্গঠন করতে হবে। আর একটা কথা, যে সরকার আসবে সেই সরকার হতে হবে সকল দলের সম্মতিতে আসতে হবে। সকল দল মানে কি? আমি ধরে নেই যে 42টা নিবন্ধিত দল, তো 42টা দল মিলে একটা সরকার সবাই সাপোর্ট করবে, এবং একটা সরকার যদি পাওয়াই যায় কেয়ারটেকার, তাহলে তো সেই সরকারই পার্মানেন্ট সরকার হয়ে যেতে পারে। 42টা দল মানে কি? সারা বাংলাদেশের বলতে গেলে 95% জনগণ, তারা যদি কতগুলি লোকের উপর আস্থা রাখে যে তারা নিরপেক্ষ, তারা সৎ, নিরপেক্ষ, দল নিরপেক্ষ এবং যোগ্য, তাহলে সেই লোকগুলি তো আমরা তাদেরকে দিয়ে তবে সরকার আর 5-10 বছর জাতীয় ঐক্যমত্যের সরকার হয়ে যেতে পারে। সুতরাং তারা যেটা বলতেছে সেটা আমার মনে হয় না তারা ভেবেচিন্তে বলেছে, এবং কেয়ারটেকার সিস্টেমকে ডেড হয়ে গেছে। ডেড হওয়ার মূল ব্যক্তি হচ্ছে আমাদের মওদুদ আহমেদ, উনি যখন জাজের এই করে দিয়েছেন, এবং আমাদের এই তারেক রহমান সাহেব প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনকে দিয়ে ওলট পালট করে এই তার 7 দফা নতুন করে কোনো আবেদন তৈরি করতে পারবে। এটা যদি সরকার মেনেও নেয়, সরকার যদি এটা তাদের আন্দোলন ছাড়াও মেনে নেয়, তাতে বিএনপির কোনো কিছু গেইন করার কিছু নাই। যদি গভীরভাবে চিন্তা করে দেখেন তাহলে। আমরা একটু প্রসঙ্গ পরিবর্তন করতে চাই। সেনা নদীতে ট্যাংডুবির ঘটনায় যে জাতিসংঘের পর্যবেক্ষক দলে এসেছিল, তারা বলেছে যে সেটি তেলের প্রভাব সীমিত, এবং বিস্তারিত আমরা কালকে জানতে পারবো। যত নৌযান চলাচল বন্ধ করার সুপারিশ করেছে, যে সুন্দরবনের মাঝখান দিয়ে যেন চলাচল না হয়। তো এটি নিয়ে আসলে আমরা তো অনেক রকম কথাবার্তা শুনেছি যে বিশাল একটি দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব পড়ছে, এবং সেখানে সরকারের অব্যবস্থাপনা, সরকার ত্বরিত পদক্ষেপ গ্রহণ করেনি। যদিও তারা বলছে যে সরকার যে পদক্ষেপ গ্রহণ করছে তারা সন্তুষ্ট। সাইফুর রহমান তপন, আমার বক্তব্য হলো যে সুন্দরবন শুধু আমাদের সম্পদ না, আমাদের এটা জাতীয় বিশ্ব সম্প্রদায়ের সম্পদ। ফলে এই সুন্দরবনের যে বিষয়টা, এই বিষয়টা প্রথমত এটাকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। অর্থাৎ আমি একটা বিশেষ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যাতে ওই ইস্যুগুলোকে বিবেচনা না করি, এটা হলো আমার প্রথম কথা। এবং সেই জায়গা থেকে আমি বলবো যে কথাটা এসছে, খুব জোরালোভাবে এসছে, যে সুন্দরবনের ভেতর দিয়ে যে নৌযানের যে রুটটা চালু করা হয়েছে, সেটাকে দ্রুত বন্ধ করা দরকার। সেটা ঘষিয়াখালী মংলা যে চ্যানেলের কথা বলা হচ্ছে, সেটাকে দ্রুত পুনঃখনন করে চালু করা দরকার। এই কোনো কারোর সাথেই কোনো ইয়ে নাই, সেটা অর্থাৎ দ্বিমত নাই, সবাই মিলেই আমাদের। জাতিসংঘের এই পর্যবেক্ষক দলের ঘোষণার মধ্য দিয়ে কি এটি নিয়ে যে তর্ক বিতর্ক সেটি স্থিমিত হবে কিনা? আপনি যেটা রাজনীতির কথা বলছেন, রাজনীতি বন্ধ হবে কিনা? না, একটা বিষয় হলো এটা বন্ধ হতে বাধ্য। অর্থাৎ সাধারণ মানুষ,
আমি যে বিষয়টাকে যেভাবে দেখি, একটা হলো সাইলেন্ট মেজরিটি, সাধারণ মানুষ যারা, তারা নীরবে কিন্তু একটা জিনিস অবজার্ভ করেন, পর্যবেক্ষণ করেন। আর আরেকটা হলো যারা গণমাধ্যমে এসে বা মানে এলিটদের মধ্যে যারা হইচই করেন, নানা কারণে হইচই করেন তারা, তো ফলে সাধারণ মানুষের যেটা বোঝার সেটা তারা বুঝবেন, তারা অলরেডি বুঝে গেছেন। আমি যেটা বলবো, কারণ প্রথম দিনে যেরকম 9 ডিসেম্বর যেরকম করে বলা হয়েছিল যে একটা মারাত্মক বিপর্যয় ঘটে গেছে, শত শত ডলফিন মারা যাবে, আমি ঠিক শত শত কথাটাই কিন্তু আমি পত্রিকায় দেখেছিলাম, যে ঘটনা কিন্তু সেরকম ভাবে ঘটে নাই। আসছি অনুষ্ঠান শেষ দিকে, শেষ মন্তব্য ডক্টর মঞ্জুর চৌধুরী এই বিষয়ে, শালা নদীর ঘটনা। এখানে জাতিসংঘের এরা কিন্তু ফুল রিপোর্ট দেয় নাই এবং তারা বলছে যে এটা সীমিত। তবে কথা হলো কি যে ওখানে কিন্তু একটা ফুড চেইন আছে, খাদ্য চক্রের উপরে যে একটা লং টার্ম এফেক্ট পড়বে সেটা এই মুহূর্তে বলার মতো তথ্য উপাত্ত এদের আছে কিনা আমি অবজারভেশন বিষয়। এবং এই ধরনের ঘটনা হলে তার একটা লং টার্ম এফেক্ট পড়ে। জাতিসংঘের এটা যাই বলুক না কেন, এখানে যে ফুড চেইনের উপরে যে একটা ইম্প্যাক্ট পড়বে এবং সেখানে যে কিছু। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আমরা সময় অভাবে এগোতে পারছি না, ধন্যবাদ জানাচ্ছি আজকের এমন দিনে সময় দেওয়ার জন্য শীর্ষ সংবাদে। প্রিয় দর্শক, এ ছিল শীর্ষ সংবাদ। সকলে ভালো থাকুন, মোহনার সাথে থাকুন সে প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।